বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশ লাইন্স স্কুল নারায়ণগঞ্জ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ মামুন মিয়া, সহকারী শিক্ষক। আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় পদ্মাংশ, কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। শিক্ষার্থীবৃন্দ, সর্বপ্রথম আমরা মাইকেল মধুসূদন দত্ত ওনার পরিচয়টি জেনে নেই। মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন, মানে কি হিন্দু ধর্ম ছেড়ে তিনি খ্রিস্ট ধর্মে গ্রহণ করেন। তখন তার নামের প্রথমে যোগ হয় মাইকেল। পাশ্চাত্য জীবন যাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল। বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। তার অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য। তার অন্যান্য কাব্য তিলোত্তমাসম্ভব কাব্য, বীরঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী। তার নাটক কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন একই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোগ। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। 1873 খ্রিস্টাব্দে 29শে জুন কবি পরলোক গমন করেন। এটা গেল মাইকেল মধুসূদন দত্ত পরিচিতি। শিক্ষার্থীরা, তোমরা এই পরিচিতিটা বা কবি পরিচিতিটি খুব ভালোভাবে পড়বে, কারণ এখান থেকে অনেক ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। তারপর কবিতাংশ পড়ার পূর্ব মুহূর্তে আমাদেরকে কবিতার শব্দ অর্থগুলো ভালোভাবে জানতে হবে, তাহলে আমরা কবিতার অর্থটি ভালো করে বুঝতে পারব। যেমন সতত, সর্বদা, বিরলে, একান্ত নিরিবিলিতে, নিশা, রাত্রি, ভ্রান্তি, ভুল, বাড়ির উপকর, প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদও সাগরকে জলরূপ কর বা রাজস্ব দিচ্ছে। চতুর্দশপদী কবিতা, ইংরেজিতে সনেট, বাংলায় চতুর্দশপদী কবিতা, 14 চরণ সমন্বিত, ভাবসংহত, সুনির্দিষ্ট। চতুর্দশপদী কবিতার প্রথম 8 চরণের স্তবককে অষ্টক এবং পরবর্তী 6 চরণের স্তবককে ষষ্ঠক বলে। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষটকে ভাবের পরিণতি থাকে। এটা হচ্ছে একটা চতুর্দশপদী কবিতার বৈশিষ্ট্য, যে চতুর্দশপদী কবিতাটা 14টা লাইন থাকবে, 14 চরণ, 14 মাত্রা, এবং প্রথম যে 8টি লাইন থাকবে তাকে বলা হবে অষ্টক, পরবর্তী 6 লাইনকে বলা হবে কি ষষ্ঠক। প্রথম 8 লাইন বা 8 চরণের মধ্যে অষ্টকের মূলত ভাবের প্রবর্তনা, মানে কি একজন কবির ভাবের প্রবর্তনা হবে, এবং ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে। চতুর্দশপদী কবিতায় কয়েক প্রকার অন্তমিল প্রচলিত আছে। যেমন প্রথম 8 চরণ ক খ খ ক, ক খ খ ক। শেষ 6 চরণ ঘ ঙ চ, ঘ ঙ চ। অথবা প্রথম 8 চরণ ক খ খ গ, ক খ খ গ। শেষ 6 চরণ গহ ঙ, গহ ঙ চ চ। এটা হচ্ছে চতুর্দশপদী কবিতার লাইনগুলো সাজানোর একটি কি প্যাটার্ন, অন্তমিল।
কপোতাক্ষ নদ একটি চতুর্দশপদী কবিতা বা সনেট। এখানে মিলবিন্যাস, এই চতুর্দশপদী কবিতার মিলবিন্যাসটা দেখো। ক খ ক খ, ক খ খ ক, গ গ ঘ, গ গ ঘ। তোমাদের এই মিলবিন্যাসটাও কি করতে হবে? মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় অনেক সময় এটা আসে। এখন হচ্ছে পাঠ পরিচিতি, মানে এই কবিতাটা দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতাবলী থেকে গৃহীত হয়েছে। এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন, তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনাবিধুর স্মৃতি তার মনে জাগিয়ে আছে কাতরতা। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদ নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহডোরে তাকে বেঁধেছে। কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন? কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি বন্ধু ভাবে তাকে। তিনি স্নেহাদরে যেমন স্মরণ করেন, কপোতাক্ষ যেন একই প্রেমভাবে তাকে সস্নেহে স্মরণ করেন। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে। দেশমাতৃকার প্রতি অকুণ্ঠ প্রেম যে মানুষ সহজাত প্রবৃত্তি, কবিতায় তাই ধরা পড়েছে। মানে কি, এই কবিতাটার মাধ্যমে কবির যে দেশপ্রেম, যে তার স্মৃতি, সেগুলো কি করেছেন ইনি তুলে ধরেছেন, এবং সেই স্মৃতি তিনি যেমন মনে রেখেছেন, কপোতাক্ষ যেন সেভাবে মনে রাখে, এই মিনতি তিনি করেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কবিতাটি দেখি। কবিতাটি আমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করি সবাই। সতত হে নদ তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবি এই বিরলে। মানে কি, মানে হচ্ছে কবি বলতে চায় সর্বদাই এই নদের কথা কি কবির মনে পড়ে, আর তিনি সবসময় এই নদের কথাই কি ভাবেন। সতত যেমনই লোক নিঃসার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে, জুড়ায়ে কান আমি ভ্রান্তির ছলনে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটিকার জলে, দুগ্ধস্রোতরূপী তুমি জন্মভূমির স্থলে। এখানে কবি বোঝাতে চেয়েছেন তিনি বিভিন্ন দেশ ঘুরেছেন, বিভিন্ন নদী দেখেছেন, কিন্তু এই কপোতাক্ষ নদের যে ছলছলানি, নদীর যে ঢেউ, তিনি তা কোথাও পাননি। এই কপোতাক্ষ নদ যে তার তৃষ্ণা মিটিয়েছে, তাই তাকে দুগ্ধস্রোতরূপী তুমি জন্মভূমির স্তনে, এটা কি মায়ের সাথে তুলনা করেছে। একজন সন্তানের জন্য যেমন মায়ের দুগ্ধ, ঠিক নদী ঠিক কবির কাছে এই কপোতাক্ষ নদ কি তার কাছে, কপোতাক্ষ নদের পানিগুলো তার কাছে কি দুগ্ধস্রোতরূপী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অংশটুকু ভালো করে পড়বে। আমরা এখন পরের অংশটুকু দেখি। এই পরের অংশটুকু হচ্ছে ষষ্ঠক, যেটা কি ভাবের পরিণতি। ঠিক আছে। আর কি হে হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরে দিতে, ভারী রূপ করো তুমি এ মিনতি গাবে, বঙ্গজনের কানে শখে সখারীতি, নাম তার এই প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। এখানে কি করেছেন কবি, তার যে পরিণতি, তিনি নিজের একটি পরিণতি, তিনি অন্তিম মুহূর্তে কি ভাবছেন, তার কার দেখা হবে এই কপোতাক্ষ নদের কাছে, যে নদ রাজারূপে কি বলছে, রাজরূপে সাগরকে দিতে বাড়ির রূপ কর তুমি, মানে কি সাগরকে কর হিসেবে পানি দিচ্ছে, জল দিচ্ছে, এই মিনতি।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অংশটুকু ভালো করে পড়বে এবং এখান থেকে কিছু এমসিকিউ তৈরি করার চেষ্টা করবে এবং কবিতাটা বাসায় ভালো করে পাঠ করবে। সবাই ভালো থাকবে, লেখাপড়া করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।